শুভ পদার্পণ হচ্ছে। মহারাজজি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। ধীরে ধীরে আমরা মহারাজজিকে বরণ করে নেওয়ার চেষ্টা করছি। নগরনাকে বলবো মহারাজজিকে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ, আমরা সেই মানযক্ষণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। একটু বাদেই আমাদের শুভ দ্বারোদ্ঘাটন হবে। মহারাজ উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে শ্রীমৎ স্বামী আত্মনিষ্ঠানন্দজি মহারাজ, আমাদের সকলের প্রিয় সপ্তর্ষি মহারাজ। মহারাজজিকে আমাদের সকলের পক্ষ থেকে, আশ্রমের পক্ষ থেকে প্রণাম জানাই। একাধিকবার আমাদের মধ্যে মহারাজজি এসেছেন, সকলকে আমরা প্রণাম জানাই মহারাজজিকে।
আমরা যারা এখানে উপস্থিত হয়েছি হয়তো কষ্ট হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ভালো না, এই সমস্ত বাধা অতিক্রম করে আপনারা যে এসেছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা রাজস্থানে আছেন উনি খেতড়িতে আত্মনিষ্ঠানন্দজি মহারাজ। আমরা আজকে সাক্ষী থাকলাম, সঙ্গে আছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পরিশুদ্ধানন্দজি মহারাজ, সচিব রামকৃষ্ণ মিশ্রণ আশ্রম কাকি। শ্রীমৎ স্বামী পরিশুদ্ধানন্দজি মহারাজ বারবার সুরগুলিতে আসেন, ওনার কাছে কৃতজ্ঞতা জানাই।
হচ্ছে ভোট ব্যাট চলছে ফাউন্ডেশন এখানে আমাদের 14টা কম্পিউটার আছে, 17টা দিয়ে বেসিক ডিপ্লোমা সেখান করছে একদম নমিনাল রেটে প্রায় হাফ প্রাইস বাইরে যেতে আছে। আর এই যে সার্টিফিকেট কে দিচ্ছে মানে কলকাতা ইউথ করছে, কলকাতা ইউথ করছে এগুলো সবকে ভেরি মাছ চাষ হয়। তোমাদের এই নদীটার নামটা কি? যে নদীটা করে আমরা আসলাম, যে নদীটা পেরিয়ে আসলাম নামটা কি? দাসা দয়াকা দুটো সয়াকা। এরা কম্পিউটার বেসিক ডিপ্লোমা সমাজ করেছে। সিকিউরিটি একজন মানুষ হচ্ছে মারেন সিএসপি ব্যাংকের পরে প্রণাম করার সুযোগ থাকবে, মরে তাড়াতাড়ি যাবেন একদম বলছি। তারপরে চলুন থাকতে পারবেন ওটা বিবেকানন্দ যুব জাগরণ শিবির বিভিন্ন কম্পিউটার ভালো দেখিয়ে এগুলো কি সব ভেরি নাকি? হ্যাঁ ও ধান ছিল। ও আচ্ছা ছিল, এখন ধান চাষ নেই। হয়ে গেল। ও হয়ে গেল। আচ্ছা, শ্রীমৎ স্বামী প্রভু কৃপানন্দজি মহারাজ প্রথমে শ্রীমৎ স্বামী আত্মনিষ্ঠানন্দজিকে বরণ করে নিচ্ছেন। আশ্রমের সভাপতি, আমাদের আশ্রমের সভাপতি শ্রীমৎ স্বামী প্রভু কৃপানন্দজি মহারাজ। সুন্দর মুহূর্ত।
বরণ করে নিচ্ছেন আশ্রম সভাপতি শ্রীমৎ স্বামী পরিশুদ্ধানন্দ। এবারে শ্রীমৎ স্বামী পরিশুদ্ধানন্দজিকে বরণ করে নেবেন আমাদের আঁকার যে শিক্ষক আছেন স্কুলে, আমাদের আশ্রমে আঁকার ক্লাস চলে, মহারাজজির ছবি এঁকে দিয়েছেন ওনাকে। একটি ছোট্ট শ্রদ্ধার্ঘ মহারাজজির চরণে নিবেদন করি আমরা আশ্রমের পক্ষ থেকে। মহারাজজির অবয়ব মহারাজজিকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের আঁকার শিক্ষক সুদীপ্ত মণ্ডল। এবারে শ্রীমৎ স্বামী পরিশুদ্ধানন্দজিকে বরণ করে নিচ্ছেন আশ্রমের বিধানচন্দ্র মণ্ডল মহাশয়। সরে যান, কাকু সরে যান, কাকু সরে যান, কাকু সরে যান। সাইডে সরে যান, সরে যান। বললো এবারে উদ্বোধন। এবারে আমাদের যুব কনভেনর সমীর মণ্ডল আমাদের মহারাজজিকে বরণ করে নিচ্ছেন। শ্রীমৎ স্বামী প্রভুকৃপানন্দজিকে বরণ করে নিচ্ছেন আমাদের যুব কনভেনর সমীর কুমার মণ্ডল। সুন্দর একটি মুহূর্ত। এবারে উদ্বোধনী সঙ্গীত গাইবে আনন্দ আনন্দ। উদ্বোধনী সঙ্গীত গাইবে সমীর মণ্ডল। হ্যালো হ্যালো। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে গাহ নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহ নাম। রাম ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, অন্তরে যতনে রাখো রাম কৃষ্ণ নাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মন রে গাহ নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মন রে গাহ নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম,
শ্রীরাম কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনের গাহো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম 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 কৃষ্ণ নাম। এবারে স্বাগত ভাষণ আশ্রমের পক্ষ থেকে সভাপতি মহারাজের, আশ্রম সভাপতি শ্রীমৎ স্বামী পরিশুদ্ধানন্দজি স্বাগত ভাষণ দেবেন। আশ্রম সভাপতি শ্রীমৎ স্বামী প্রভু কৃপানন্দজি, মাফ করবেন, আশ্রম সভাপতি প্রভু কৃপানন্দজি মহারাজ। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापरारिणे। आज জীবনের একটা পরম শুভক্ষণ, একটা ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। যে জায়গাটা আমরা বসে আছি সে জায়গায় যারা পুরানো তারা জানেন, যারা নতুন জানেন না তাই বলছি। ধান জমি ছিল, সেই জায়গায় তৈরি হয়েছে আশ্রম। পূজ্যপাদ চতুর্দশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের 3 বার শুভ পদার্পণ এবং 2 বার দীক্ষাদান। মাহেন্দ্রক্ষণ বলছি, প্রায় 30 বছর অতিক্রান্ত। সেই জায়গা একটা পরিবর্ধিত পরিমার্জিত রূপ আমরা দেখছি। সে শুধু আশীর্বাদে ভগবান শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামীজি, তৎসঙ্গে গহনানন্দজি মহারাজ যে কৃপা করে এখানে এসেছিলেন, শুলকুনি গ্রামের দিকে কৃপার দৃষ্টিতে দেখেছিলেন। অনেক কষ্ট করে এসেছেন, বর্ণনা অনেকে জানেন। আমাদের আশ্রম সম্পাদক মহারাজ স্যার অনেক কিছু বলেছেন। মহারাজ কি তিনি কষ্ট বোধ করেননি, সব জায়গায় তিনি একই রকম থাকতেন, সর্বজ্ঞ পুরুষ, ব্রহ্মজ্ঞ পুরুষ। তিনি ওই স্কুল বাড়িতে কোনো কিছু সুবিধা ছাড়াই থেকেছিলেন। পরম পূজ্য মহারাজজির তার সেবক ছায়া সঙ্গে সবকিছুর তিনি প্রত্যক্ষদর্শী। এখানে আমাদের কষ্ট করে করে তোলা, আপনারা জানেন। একটা স্কুল শুরু হয়েছিল করোনার সময় থেকে, 17 জন দিয়ে এখন 170 ছেলে মেয়ে এই 4 বছরে। চক্ষু পরীক্ষা শিবির ছানি সংক্রান্ত, এটা আশ্রমের জন্মলগ্ন থেকে হয়ে আসছে। এখানে সৃজনশীল নৃত্য, গান এসব শেখানো হয় অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা। ব্যায়াম শেখানো হয়। এখানে মন্দিরে সকাল সন্ধ্যা আরতি হয়। 6টি ছাত্র আমাদের ছাত্রাবাসে রয়েছে, বিবেকানন্দ ছাত্রাবাসে। এই সব কিছুর মূলে এক উদ্দেশ্য, স্বামীজির ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং, এডুকেশন। আজ সমাজে যে টাকা পয়সার অভাব আছে, খুব অভাবটা নেই।
অভাব আছে চরিত্র গঠন। সেই মূল মন্ত্রকে আমরা সামনে রেখে দিব্যত্রয়ীর আশীর্বাদকে মাথায় রেখে পরম পূজনীয় গহনানন্দজি মহারাজের আশীর্বাদ যে তিনি করেছিলেন সেই কথা স্মরণ রেখে আমার শোনা মতে পুরানো মানুষজন যারা রয়েছেন তারা বলেছিলেন, মহারাজজি আমাদের এসব জায়গা তো খুব কষ্ট, খাওয়া পড়া তেমন জোটে না। মহারাজ বলেছিলেন, দেখো এখানে ঠাকুর বসেছেন, দেখবে খাওয়া পড়ার অভাব হবে না। সেটা কৃতজ্ঞ চিত্তে সবাই স্মরণ করেন। সেই জন্যে 1 বছর 1.5 বছর সময় থেকে আমরা মাথায় একটা চিন্তা করছিলাম যে যদি কিছু আরো ভালো করা যায় তাহলে এখানে মহারাজজি খেতড়িতে আছেন। আমার পরম সৌভাগ্য হয়েছিল 2019-এ ওখানে 2-3 সপ্তাহ মাত্র থেকেছিলাম। মনে মনে বাসনা ছিল যদি এখানে হয়, আমরা সেভাবে সুচারুরূপে কিছু করে উঠতে পারিনি, ভক্তদের এমন করে ডাকতেও পারিনি আমরা। ওই দিন একটু সুযোগ করতে হবে। 4-5 দিন আগে মহারাজ সপ্তমীর দিন পূজনীয় মহারাজজি টাকি থেকে এসেছিলেন, আমরা আলোচনা করেছিলাম। মহারাজ বলছেন হ্যাঁ বেলুড় মঠে গিয়ে সরাসরি কথা বললে হবে। সেই সম্পর্কে আলোচনা করতে গিয়ে টাকিতে মহারাজ বললেন মহারাজ তো আসবেন প্রায় 1 বছর পর, তার থেকে এখন যোগাযোগ করি যদি সম্ভব হয়। একমাত্র ভগবানের অসীম কৃপা, না হলে এটা হয় না। মহারাজ শত ব্যস্ততার মাঝ থেকে সময় করে কষ্ট করে এইটুকু সময় থাকার জন্য মহারাজকে 6 থেকে 7 ঘন্টা শুধু জার্নি করতে হয়েছে হবে। সেই জন্য মহারাজকে, পরমপ্রিয় মহারাজকে আমার সাষ্টাঙ্গ প্রণাম হৃদয়ের অন্তঃস্থল থেকে। পরম পূজনীয় স্বামী পরিশুদ্ধানন্দজি মহারাজকে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই। নরনারায়ণ রামকৃষ্ণ পরিবারভুক্ত ভক্তমণ্ডলী শুভানুধ্যায়ী যারা আমরা সঠিকভাবে ডাকতে পারিনি, এই মাত্র 3 দিন সময় মাঝে ছিল, কাজ আমরা কমপ্লিট অনেক কিছু করতে পারিনি, তবু আপনারা রবাহুত হয়ে বেশিরভাগ এসেছেন। তার জন্যে আপনাদের কৃতজ্ঞ চিত্তে নমস্কার জানাই। এসেছেন ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের নামে, মায়ের নামে, স্বামীজির নামে, আর এসেছেন অনেকেই ভক্তেরা বলেছেন যে মহারাজজির সঙ্গ আমরা পেয়েছিলাম, আমরা দেখেছি 30 বছর আগে, হয়তো আবার দর্শন পাবো, তার কিছু কথা শুনবো। সেই জন্যে মহারাজ আমাদের অনুমতি দিয়েছেন, এসেছেন কষ্ট করে। সেই জন্য আশ্রমের তরফ থেকে, গ্রামবাসীর তরফ থেকে, সবার তরফ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। মহারাজজি প্রণাম নেবেন। মহারাজজি প্রণাম। পূজনীয় মহারাজজিকে অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাই। এরপর আশ্রমের সুখ দুঃখে যার সর্বদা কৃপা দৃষ্টি আমরা পেয়ে থাকি, শ্রীমৎ স্বামী পরিশুদ্ধানন্দজি মহারাজ, সচিব টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম, পূজনীয় মহারাজজিকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আবেদন করছি। আমি এখন ঠাকুরের প্রণাম মন্ত্র বলবো। আপনারা এসেছেন, মন্দিরে প্রণাম করেছেন, কিন্তু প্রণাম মন্ত্র হয়তো বলেননি। ঠাকুরমা আমি বলবো, আমার সাথে আপনারাও একটু রিপিট উচ্চারণ করুন ঠাকুরমার সেই প্রণাম মন্ত্রটা। তাহলে আপনারও, আমারও বলা হবে, আপনারও বলা হবে। ঠাকুরের নাম গান যত করা যায় ততই ভালো, যত স্মরণ মনন করা যায় না ততই আমাদের পক্ষে মঙ্গলজনক। বলুন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ।
জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রীত্বা প্রণমামি মুহুর্মুহু। নমো শ্রী জ্যোতিরাজায় আনন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। দেখুন, আজকে আমরা এখানে এসেছি শ্রীমৎ স্বামী ভবানন্দজি মহারাজের স্মৃতি ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে এইখানে আমরা একত্রিত হয়েছি। আমি সর্বপ্রথম আমার প্রিয় সন্ন্যাসী ভাই স্বামী আত্মনিষ্ঠানন্দজি মহারাজকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। পূজনীয় মহারাজ সাথে আমরা বেলুমঠে একসঙ্গে ছিলাম। আপনারা যখন স্কুলে যখন পড়েন না, স্কুলে যে পাঠশালার বিদ্যার্থী যারা থাকে বন্ধুত্ব হয়, কলেজে স্কুলে যখন পড়ে কলেজে যখন তার একটা ফ্রেন্ডশিপ হয়, আমরা বেলুমঠে একসঙ্গে বেলুমঠ ট্রেনিং সেন্টারে ছিলাম। আমাদের সকলকে সন্ন্যাস জীবনের একটা বড় অধ্যায় হচ্ছে বেলুমঠের ট্রেনিং সেন্টার। যেখানে আমরা জয়েন করার পরে, সাধু হওয়ার পরে আমরা সেখানে আবশ্যিকভাবে 2 বছর থাকতে হয় এবং সেখানে শাস্ত্রাদি চর্চা, যাবতীয় নিয়মকানুন, বেলুমঠের সব কিছু আমাদের শেখানো হয়। সেই সময়ে আমরা দুজনে একই বছরে একই সময়ে আমরা 2 বছর প্রায় আমরা একসঙ্গে ছিলাম। সেই হিসাবে সে আমার বন্ধুস্থানীয়, আমার কি বলবো, ভাতৃস্থানীয় বলতে পারি তাকে আমরা। সেই ভাতৃস্থানীয় মধ্যে এখানে এসেছেন। আর খুব আশ্চর্যের বিষয়ে যে যেদিন তা আমাকে পরেশ মহারাজ বললেন যে যদি সম্ভব হয় মহারাজকে একটু আনা যায় কিনা, আমি সঙ্গে সঙ্গে ভাবলাম কি করা যায়। এখন 1 বছর অপেক্ষা করা চাইতে সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে দেখি উনি এখন মঠে তো এসেছেন, যদি এখন আনা যায় কিনা। আমি সঙ্গে সঙ্গে ওনার উপস্থিতিতেই ফোন করলাম। উনি ফোন ধরলেন এবং সম্মতি জানালেন। সবচেয়ে বড় কথা, উনি খুব শিডিউল মানে একদম টাইট রুটিন করে এসেছেন, হাতে সময় ছিল না। সারাদিন উনি ব্যস্ত রয়েছেন, তার মধ্যেও এই একটা বেলা সময় উনি স্পেয়ার করেছেন। এই জন্যে আমার পক্ষ থেকে, এই শুলকুনি আশ্রমের পক্ষ থেকে, সকল ভক্তদের পক্ষ থেকে ওনাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। উনি যে অযাচিতভাবে আমাদের এই আবেদন গ্রহণ করেছেন, এটা ভাবতেও পারিনি আমরা, উনি সম্মতি দেবেন যে, এই জন্য উনি বিশেষভাবে আমি ওনার কাছে কৃতজ্ঞ। তারপরে এখানে আছেন, আমার স্টেজে আছেন আরেকজন আছেন প্রভু কৃপানন্দজি মহারাজ, এই আশ্রমের প্রাণ কেন্দ্র আশ্রমের সভাপতি। যিনি আসার পর থেকে আশ্রমের একটা জোয়ার এসেছে। একটা আগে তো ছিমিয়ে পড়েছিল আশ্রমটা, কোনো আমার টিম করে চলছিল। প্রভু কৃপানন্দজি আসার পরেই একটা ফ্লো এসেছে। হ্যাঁ, এই আশ্রমের স্মৃতি হতে শুরু করেছে। এই মাত্র কয়েক বছরের মধ্যেই, করোনার পরেই উনি এখানে এসেছেন। তার মধ্যেই দেখুন কি সুন্দরভাবে আশ্রম সাজিয়ে নিতে পেরেছেন। আমাদের ভাবপ্রচার পরিষদের আশ্রমগুলো অনেকগুলি আছে, অনেক আশ্রম আছে। আমাদের পরিষদের আশ্রমে আমাদের অন্তর্ভুক্ত আশ্রম প্রায় 30টা আশ্রম। তার মধ্যে কয়েকটি আশ্রমের মধ্যে বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। এখানে যেমন শুলকুনিয়া আছে, যেমন জ্ঞাতি বা মনিয়া আর একটা আশ্রম, যে আপনারা যদি যান গিয়ে দেখে আসবেন, খুব শ্রীবৃদ্ধি হয়েছে, খুব শ্রীবৃদ্ধি জেগেছে। আর এই শুলকুনিয়া আশ্রমও জাগছে, এবং অন্য অন্য আশ্রম যে জাগছে তা না, জাগছে। কেন, যেমন এখানে একটা মন্দির তৈরি হচ্ছে আমাদের জানে হুলার চকে। হ্যাঁ, এরকম একটা মন্দির তৈরি হয়ে গেছে প্রায়, সেটা হচ্ছে আমাদের সুন্দরবনের শেষ প্রান্তে শামসেরনগরে। যদিও প্রোগ্রেসে ধীর গতিতে হচ্ছে, তবু হচ্ছে। আমরা কিন্তু পিছিয়ে নেই, ঠাকুরের ভাব প্রচারে আমাদের পরিষদরা পিছিয়ে নেই। যে যেমন পারছে সেরকমভাবে নিজেরা তৈরি করে নিচ্ছেন। আমরা এখানে প্রভু কৃপানন্দজিকে আমার তরফ থেকে অনেক অনেকভাবে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তার দীর্ঘ জীবন কামনা করি, যাতে আশ্রমটা আরো ভালোভাবে গড়ে উঠতে পারে। এখানে আছেন আপনারা শ্রীরামকৃষ্ণের প্রিয় সন্তান মায়েরা এবং ভক্তেরা রয়েছেন। তাদেরকেও আজকে এই শুভ দিনে, শুভ সময় আমার যথাযোগ্য নমস্কার সম্ভাষণ জানাই। আর যেসব বিদ্যার্থী রয়েছেন, অন্যান্য যারা রয়েছেন আশ্রমের স্বেচ্ছাসেবক, ভলেন্টিয়ার, আশ্রমের কর্মী, আশ্রম সমিতির যারা সভ্যবৃন্দ, সকলকেও আমি আমার আজ শুভ দিনে, শুভ সময়ে একটা আমার শুভেচ্ছা, ভালোবাসা জানাই। দেখুন, এই গহনানন্দজি কথা বলতে গিয়ে আমার বেশি, আমি মায়ের সঙ্গ খুব কম করেছি, তবুও আজকে পেয়েছি, আমরা কাছে থেকে দেখেছি। উনি প্রচন্ড ব্যক্তিত্বপূর্ণ লোক ছিলেন, একদম ভীষণ ব্যক্তিত্ব ছিলেন। ওনার কাছে আমরা ভয়ে যেতে পারতাম না।
আমরা যখন ব্রহ্মচারী ছিলাম ওনার খুব সমীহ করতাম, খুব দূরে দূরে চলতাম, এত ব্যক্তিত্ব ওনার। তারপর উনি খুব রুটিন দিয়ে চলতেন, যে কাজটা করবো বলতে ওনার রুটিন একটা ফিক্স করা ছিল, ঠিক কখন উঠবেন, কখন পূজা করবেন, কখন মন্দিরে যাবেন, একটা রুটিন হয়ে চলতো। এবং রাত্রিরে যতই মিটিং থাকুক, কাজ থাকুক, উনি জব ধ্যান না করে খেতেন না, যে যতই রাত্রি হয়ে যাক। তারপরে শরীরচর্চা করে যোগব্যায়াম করতেন, যোগব্যায়াম করবেন, পূজা পাঠ করবেন, তারপরে গিয়ে রাত্রে একটু কিছু ভোজন করবেন। এত স্ট্রিক্ট রুটিন ছিল, রুটিন একদম কাটা ভেবে চলতেন, রুটিন কোনো মতে ডিস্টার্ব হতো না। ওনাকে থেকে আমরা শিখেছি কিভাবে জীবন গঠন করতে হয়, কিভাবে নিজেকে ধরে রাখতে হয়, একটা নিষ্ঠার সঙ্গে কিভাবে পথ চলতে হয় আমরা দেখেছি। উনি যখন জেনারেল সেক্রেটারি ছিলেন না, খুব গম্ভীর থাকতেন, কাছে যেতে ভয় পারতাম। কিন্তু ওনার মধ্যে আদৌ পরিবর্তন দেখলাম আমরা কখন, যখন ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলেন। যখন ভাইস প্রেসিডেন্ট কাকু ছিলেন তখন দেখেছি ওর মধ্যে পরিবর্তন শুরু হয়েছে ওনার মধ্যে। হ্যাঁ, সেই গম্ভীরতা, সেই গাম্ভীর্য ধীরে ধীরে পরিবর্তিত হয়ে একদম মায়ের মতো হয়ে গেলেন। যখন দীক্ষা দিতে শুরু করলেন একদম মাটির মানুষ হয়ে গেলেন। সবাইকে নিজের মতো করে, কাছের মতো করে ডেকে নিতেন। ওনার কাছে গিয়ে দেখেছি, একবার আমরা নরোত্তমনগর থেকে কিছু ছাত্রকে নিয়ে গিয়েছিলাম ওনার কাছে, আবার বেলুমাঠ ভ্রমণ করতে গিয়েছিলাম। নরোত্তমনগর প্রায় 30টার মতো আদিবাসী ছেলেদের নিয়ে গেছিলাম, আমার হোস্টেল ছেলে। তখন তো উনি বেলুমাঠে রয়েছেন, তখন তখন শরীর ভালো নয়, তখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার মধ্যে আমরা যখন গেছি, মাঝে প্রণাম করেছি, মাঝে সাথে ফটো তুলেছি, ঘিরে ঘুরে ছেলেরা খুব, উনি যে প্রেসিডেন্ট বলে তখন আমাদের কোনো নেই, তখন আর কোনো গাম্ভীর্য নেই, গুরুত্ববোধ নেই। সকল ছেলেদের দেখে দিয়ে পাশে বসিয়ে ফটো তোলা, আনন্দ করা খুব করলেন। এমনকি সব শেষে বলছেন, তখন আমরা জিজ্ঞেস করছেন, তখন আমরা বেরিয়ে আসছি, তোমার খাবার ব্যবস্থা হয়েছে তো, রামগোল মাছকে বলেছো তো, প্রমেয়ানন্দ যখন আছে অমর অফিসে, তার কাছে যাও, এরকম করে সব খবর নিচ্ছেন, আমরা খেয়েছি কিনা, খাওয়ার ব্যবস্থা হয়েছে কিনা, তবুও খবর নিচ্ছেন। তা আমাদের ছেলেতে মিষ্টি ফল মূল খাইয়েছেন, খুব আনন্দ করেছি আমরা ওনাকে ঘিরে। সেদিন স্মৃতি হয়ে আছে আমাদের কাছে, জীবনের সেই স্মৃতি। এরপরে আমি যখন শিলচরে ছিলাম, উনি কয়েকবার শিলচর আশ্রমে গেছেন, আমি জয়েনিং সেন্টার শিলচর আশ্রম আসামে, তখন কয়েকবার গেছেন, এই সপ্তশী মাঝে গেছেন, এই সময় উনি গেছেন আশ্রমে। তখন ওনাকে খুব কাছে পেয়ে দেখেছি, কাছে পেয়ে কথা বলেছি, ওনার সেবা করার সুযোগ হয়েছে। আমরা রাত্রে আবার আগে বা পরে কোনো সময় একটু ইভিনিং ওয়াক করতেন। অন্যদিন অনেক সময় সবসময় থাকলেও একদিন উনি আমি বললেন, আপনি আমার মায়ের সঙ্গে যান। উনি হাঁটছেন, মন্দিরের সামনে একটা প্রশস্ত মাঠ ছিল, রাস্তা ছিল, খাবার পরে 8 ঘন্টা হাঁটলেন, আমাকে সঙ্গে নিলেন। সেই সময় আমাকে সাধু জীবনে অনেক উপদেশ দিয়েছিলেন, মনে আছে আমার। তো একটি উপদেশ আমি এখন বলবো না, যেগুলো এখন বলা যাবে না, কিন্তু অনেক উপদেশ দিয়েছিলেন আমাকে কিভাবে জীবন গঠন করতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে একটা এগিয়ে যেতে হওয়ার কথা, অনেক উপদেশ দিয়েছিলেন। সেগুলো আমার জীবন স্মৃতি হয়ে আছে, আমার কাছে একটা অমূল্য সম্পদ হয়ে আছে। পূজনীয় মহারাজকে আমি এই শুভ দিনে, শুভ সময়ে অনেক অনেক প্রণাম করি, শত কোটি প্রণাম জানাই শ্রী শ্রী মহারাজের চরণে। দেখুন এইখানে কত প্রত্যন্ত অঞ্চল, কত ব্যাকওয়ার্ড। এখনই তো আমি যখন 2017 এসেছিলাম তখন এই রাস্তাঘাট ছিল না, এই নদীর পাড়ে যে রাস্তা, ওই খাঁপুরের রাস্তা, তখনও পর্যন্ত ইট পাতা রাস্তা ছিল, ইট পাতা রাস্তা। চলা মানে গাড়ি নিয়ে চলা যেত না, পায়ে হেঁটে তো করতে কষ্ট হতো। এমনি তখনও পর্যন্ত এই গাড়ি ঘোড়া এত আসেনি, ভ্যান 3 চাকা ভ্যান দেখা ছিল, 3 চাকা ভ্যান, পায়ে চালানো ভ্যান। তখন এই ভ্যান আসেনি, টোটো অটো আসেনি। সেই 3 চাকা ভ্যানে চেপে আমরা খাঁপুকুর থেকে এই পর্যন্ত এসেছি, নদী ঘাট পর্যন্ত। ইটের রাস্তা, পুরো ইটের রাস্তা, ভাঙা রাস্তা, তার মধ্যে করে আসতে হয়েছে। আর এইখানে তো এই নতুন নদী পাড় রাস্তা এই কয়েকদিন আগে মাত্র হয়েছে। তো নদী পাড় থেকে আশ্রমের যে রাস্তা দেখলাম, তখন দেখছি আমরা, এটা খুব 1-1.5 বছরের মধ্যেই হয়েছে, তৈরি হয়েছে, তার আগে এটাও ছিল না। এই আশ্রমটা এত প্রত্যন্ত অঞ্চল, এতটা ব্যাকওয়ার্ড এরিয়া। সেই সময়ে মহারাজ 3 বার এসছে, ভাবা যায় না। এই মহারাজের মধ্যে রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মানে তার একটা আলাদা ঐতিহ্য আছে, সম্মান আছে, তার একটা ব্যক্তিত্ব আছে। তিনি ঠাকুরের রাম প্রচারের জন্য, ঠাকুরের ভাব প্রচারের জন্য তিনি জীবন উৎসর্গ করেছিলেন। তিনি তার মতো ব্যক্তিত্ব যে যেখানে দেখেছে, রামকৃষ্ণ মঠ মিশনের ছোট ছোট সেন্টারগুলো হয়তো থাকার ব্যবস্থা নেই, মানে মাথা গোজা ঠাঁই নেই, বিদ্যুৎ শক্তি নেই, ইলেকট্রিসিটি নেই, এমন সমস্ত জায়গাতে উনি গেছেন। শুধু কি জন্যে না, ঠাকুরের ভাব প্রচারের জন্য। ঠাকুরের ভাব প্রচার করেন, ঠাকুরের ভাবটাকে তিনি একদম উন্মুক্ত হয়ে ভাসিয়ে দিয়েছেন। তারপর থেকে অনেক মহারাজ গেছেন, বিভিন্ন সময় যাচ্ছেন আজকাল, কিন্তু ওনার মতো এত কষ্ট কেউ করেননি। এত কষ্ট সহ্য করে, এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে ভক্তদের দীক্ষা দান করা, এটা ভাবা যায় না। এই যে আশ্রমটা এখন দেখছি আমরা, ভাবছি এটা আশ্রমে পূর্বস্মৃতি ফিরে যান, তখন হয়তো এই আশ্রমে কিছুই ছিল না। এই মহারাজের সেই সামনে স্কুলটা দেখেছেন তো,
এই স্কুলের মধ্যে ছিলেন মহারাজ। ঠিক বলছে কিনা? ওই সামনে স্কুল আছে, ওই স্কুলে ঘরের মধ্যে, ছোট ঘরের মধ্যে তখন না আছে বিদ্যুৎ, না আছে শৌচাগার, না আছে কিছু। টেম্পোরারি শৌচাগার করে দেওয়া হয়েছিল শুনেছি আমরা, যে আজকে ব্যবস্থার জন্য। এইরকম অবস্থার মধ্যে থেকেও তিনি এসে দীক্ষা দিয়েছেন এখানে। এটার রামকৃষ্ণ মিশনের আমাদের সংঘগুরুদের মধ্যে উনি প্রথম ব্যক্তিত্ব যিনি এত ভাবে, এত মানুষের কাছে ঠাকুরের নাম প্রচারের জন্য তিনি এগিয়ে গেছেন। কোন রকম বাধা বিঘ্ন মানেনি, যেখানে গেছেন সেখানে দীক্ষা দিয়ে, যে দেখেছে তার কাছে গেছেন, অনুপ্ত একদম হৃদয় খুলে দিয়েছেন একবারে। এই গহনানন্দজির মাঝে ব্যক্তিত্ব বলে শেষ করা যায় না। এত তার ঠাকুর স্বামীজির প্রতি ভাব প্রচারের প্রতি তার কন্ট্রিবিউশন তার ওটা বিশাল কন্ট্রিবিউশন। যাই হোক, আপনারা এখানে এসেছেন ঠাকুর স্বামীজির কথা শুনতে। আমি তো বলে সময় নষ্ট করব না। যার কথা শুনতে এসেছেন, যিনি এখানে আজকে এই কেন্দ্রের মধ্যমণি, যাকে দেখার জন্য আপনারা উপস্থিত হয়েছেন, অনেকেই এখানে আছেন গহনানন্দজি দীক্ষিত ভক্ত, তারা হয়তো ডাকি দেখে নিয়েছেন, অন্য কোনো দেখে নিয়েছেন, কিন্তু আজকে তারপরে আর এই সপ্তর্ষি মহারাজকে বা আত্মনিষ্ঠানন্দজির মশাই দেখা হয়নি, পরিচয় হয়নি। আজকে বহুদিন পর দেখা হচ্ছে। আপনারা অধীর আগ্রহে বসে আছেন মহারাজের কাছে আমাদের চতুর্দশ সংঘগুরু শ্রীমৎ স্বামী গহনানন্দজির কথা কিছু শুনবার জন্য। আসুন, আমিও আপনাদের মতো আগে শ্রবণার্থী বলতে পারি। আমি আপনার এখানে বসে আমিও তার কথা শোনার জন্য অত্যন্ত আগ্রহে অপেক্ষা করছি। আমাদের সময় সীমিত। আমাদের এখানে সন্ধ্যা 11, এখন আজকে মঠে ফিরতে হবে। আমি মঠে যাব, কালকে সেমিনার আছে দুটো, তার পরশু দুদিন একটা বড় সেমিনার আছে, ওই জন্য আমাদের মঠে ফিরতে হবে, রাত্রে চলে যেতে হবে। তাই আমি অল্প সময়ে আমার বক্তব্যের বিরাম দিলাম। পূজনীয় মহারাজজিকে প্রণাম জানাই। তার স্মৃতিচারণায় আমিও ভাবছিলাম, আমিও সেই ভাগ্যবানের মধ্যে একজন। 1993 সালে মহারাজজির কাছ থেকে শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলাম, তো সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তো মহারাজজিকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা পূজনীয় শ্রীমৎ স্বামী আত্মনিষ্ঠানন্দজি মহারাজের কাছ থেকে শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের অনেক স্মৃতি, না জানা কথা আমরা শুনবো। পূজনীয় মহারাজজিকে অনুরোধ করছি। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। মঞ্চে উপবিষ্ট পরিশুদ্ধানন্দজি মহারাজ, যিনি টাকি রামকৃষ্ণ মিশনের সচিব, এবং তার সঙ্গে সঙ্গে এইসব যে ভাবপ্রচার পরিষদের আশ্রম যেগুলি ভক্তগণ পরিচালনা করেন, সেইগুলির পরিদর্শক এবং তাদের উপদেশক। সঙ্গে আছেন মঞ্চে প্রভু কৃপানন্দ মহারাজ। তিনি এখানে এই আশ্রমের প্রত্যন্ত অঞ্চলে এসে মানুষের সেবায় ব্রতী হয়েছেন। তাকে আমার নমস্কার। আর শুলকুনি রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্র, তার সকল পরিচালক বৃন্দ, কর্মীবৃন্দ,
স্বেচ্ছাসেবক এবং ভক্তগণ সকলকে আমার প্রীতি শুভেচ্ছা নমস্কার। এখানে আসতে পেরে আমি ধন্য মনে করছি। এখন এই যে আমরা এলাম, আমার তো মনে হচ্ছে যে কোনো কষ্টই হয়নি। সেই সময় যখন স্বামী গহনানন্দজি মহারাজ এসেছিলেন, সেই সময় এত ব্যবস্থা এখানে ছিল না। এখন যে ব্যবস্থা আমরা দেখছি, রাস্তাঘাটও এত ভালো ছিল না। টাকি রামকৃষ্ণ মিশনে কলকাতা থেকে মাত্র 2 ঘন্টায় আমরা পৌঁছলাম। আগে টাকি রামকৃষ্ণ মিশনে পৌঁছতেই আমাদের 4-5 ঘন্টা লেগে যেত, এত রাস্তা খারাপ থাকতো। তারপর ওখান থেকে হাসনাবাদ থেকে ফেরি করে এখানে আসা, এবং এখানেও ইলেকট্রিসিটি ছিল না, মেন ল্যান্ড থেকে কোনো কানেকশন ছিল না, কোনো যানবাহন এখানে ছিল না। এখন তো দেখলাম যে টোটো চলছে, আগে সেসব কিছুই ছিল না, শুধু রিক্সা যে এখানে চলতো, ম্যানুয়াল যেটা। তো সেই সময় মনে আছে পূজনীয় গহনানন্দজি মহারাজ যখন জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, তখন এখানে এসেছেন, সেটা শুনেছি। সেই সময় আমার আসার সৌভাগ্য হয়নি, তখন হয়তো আরো এখানের অবস্থা খারাপ ছিল। আমি যখন এসেছিলাম তখন মহারাজ দীক্ষা দিতে এসেছেন ভাইস প্রেসিডেন্ট অবস্থায়। ওই হাসনাবাদ থেকে ফেরি করে আসা হলো, ওখানে ছবি লাগানো আছে, সেই ছবি থেকে মনে পড়ছে যে মহারাজকে হাতে করে চ্যাংদোলা করে নিচে নামানো হলো। তারপরেতে ভ্যান রিক্সায় বসিয়ে, যানবাহন সেখানে ছিল না, ভ্যান রিক্সায় মহারাজ বসলেন, আর ওনার জিনিসপত্র সেই ভ্যান রিক্সায় রাখা হলো, এবং আমরা সকলে পেছন পেছন চললাম। আর আশ্রম থেকে যারা স্বাগত জানাতে এসেছিলেন নদী তীরে, তাদের মধ্যে কিছু বাচ্চা শিশুও ছিল। তারা সকলে গান ধরলো যে এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে। আর মহারাজ ওই ভ্যান রিক্সায় করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। সেই দৃশ্যটি এখনো আমাদের মনে আছে। তো এখানে আসার পরে একটি মাটির বাড়ি ছিল, সেখানেই মহারাজের ব্যবস্থা হয়েছিল, আর মহারাজ এখানে দীক্ষা দিয়েছিলেন। তো এতে যে মহারাজ খুব কষ্ট পেতেন তা নয়, কেননা মহারাজের এটা একটা প্যাশন ছিল, একটা মহারাজের মনের বিশেষ ইচ্ছা ছিল যে যারা পিছিয়ে আছে, যে সকল মানুষ পিছিয়ে আছে, তাদের ঠাকুর মা স্বামীজির নামে তাদের আমরা কি করে সাহায্য করতে পারি। ঠাকুর বলছেন যে খালি পেটে ধর্ম হয় না। কাজেই প্রথমে তার যে দৈনন্দিন জীবনের যে সুখ সুবিধা অভাব, সেগুলি প্রথম মেটাতে হবে, এবং সেগুলি মিটলে তখন মানুষ ভগবানের দিকে মন দিতে পারবে। তো সেই জন্যে গহনানন্দজি মহারাজ জীবনে বরাবরই এই দিকে উনি আপ্রাণ চেষ্টা করেছেন। উনি যখন প্রথম দিকে শিলং রামকৃষ্ণ মিশনে ছিলেন,
সেই সময়তেও আদিবাসী মানুষের জন্যে উনি অনেক কাজ করেছিলেন। সেখানে ত্রাণ কার্য প্রায়ই হতো এবং সেই ত্রাণ কার্যে উনি এগুলিকে পরিচালনা করেছেন। সেটা হচ্ছে শিলং মানে মেঘালয়, মেঘালয়ে যেসব আদিবাসী অঞ্চল আছে সেই সব জায়গায় উনি বহু কাজ করেছেন। তারপর যখন পরবর্তীকালে সেবা প্রতিষ্ঠানে এলেন, সেবা প্রতিষ্ঠানটিকে এমনভাবে এই হাসপাতালটিকে তৈরি করলেন, সেই যুগে অল্প মূল্যে ভালো চিকিৎসা, এর একমাত্রই নাম ছিল রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। সেই যুগে প্রাইভেট হসপিটাল বেশি ছিল না, সরকারি হসপিটালই বেশি ছিল, এবং সেসব হসপিটালে ভালো চিকিৎসা সবসময় হতো না। সেই জন্যে মহারাজ এর চেষ্টায় এই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান গড়ে ওঠে, যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ সেখানে ভালো চিকিৎসা পেতে পারে। এরপরে যখন মহারাজ বেলুড় মঠে সহকারী সচিব, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি বেলুড় মঠের, তখন এই সমস্ত যে প্রাইভেট সেন্টার যেগুলো সরাসরি রামকৃষ্ণ মিশনের মধ্যে নয়, কিন্তু যেগুলি ভক্তদের দ্বারা এই রামকৃষ্ণ ভাবাদর্শ অনুসারে চলছে, সেই সব কেন্দ্রে কি করে সেবা কার্য আরো ভালোভাবে হবে, সেখানে ঠাকুর মা স্বামীজির ভাবধারা কি করে আরো ভালোভাবে প্রচার হবে, এই জন্য ভাব প্রচার পরিষদ বলে সেটিকে গঠন করা হয়। এবং সেই কাজে প্রথম অবস্থায় সেই কাজটিকে গড়ে তোলেন স্বামী গহনানন্দজি মহারাজ। তো সেই জন্যে এই রামকৃষ্ণ ভাবধারার যে সমস্ত ছোট ছোট পিছিয়ে পড়া অঞ্চল আছে, সেখানে কি করে ঠাকুর মা স্বামীজির ভাবধারা পৌঁছয়, এটি তার জীবনের বরাবরের ব্রত ছিল। যখন তিনি দীক্ষাদান শুরু করলেন, মঠের সহাধ্যক্ষ হলেন, তখন তাই তিনি এই সমস্ত জায়গায় ছুটে ছুটে গেছেন যেখানে মানুষ পিছিয়ে আছে, যেখানে মানুষের পক্ষে সবসময় যে আমাদের কেন্দ্রগুলি আছে সেখানে যাওয়া যেখানে সম্ভব হচ্ছে না, সেখানে সেই সব মানুষের কাছে উনি পৌঁছেছেন এবং পৌঁছে তাদেরকে ঠাকুরের নাম দেওয়া এবং সেই সব কেন্দ্রের যাতে আরো উন্নতি হয় তার জন্যে যা ব্যবস্থা করার সেটা করেছেন। সেইভাবেই তিনি যেরকম এখানে এসেছেন, এরকম আরো অনেক প্রত্যন্ত অঞ্চলে মহারাজ গিয়ে ঠাকুরের নাম বিলি করেছেন এবং তার সঙ্গে সঙ্গে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। এই কিছুদিন আগে একজন মহারাজজি বলছিলেন, আসামেতে কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে ওনার কোনো কাজে উনি গিয়েছিলেন, সেখানে গিয়ে শুনলেন যে কোনো একটা জায়গায় আরো দূরে একটি গ্রাম, সেখানে কিছু ঠাকুরের ভক্ত আছেন। উনি শুনে অবাক হয়ে গেলেন যে এ তো আদিবাসী অধ্যুষিত এলাকা, আর বেশিরভাগ মানুষ এখানে ধর্মান্তরণ গ্রহণ করে খ্রিস্টান হয়ে গেছে, এর মধ্যে ঠাকুরের ভক্ত কোথায় থাকবে। তো ওনার কৌতূহল হলো, উনি সেই গ্রামে কষ্ট করে গেলেন যেখানে ঠাকুরের ভক্ত আছে বলে শুনেছেন। সেখানে গিয়ে দেখলেন একটি ছোট্ট গ্রাম, তার মাঝখানে পরিপাটি করে সাজানো একটি কুঁড়ো ঘর,
সেই কুঁড়ে ঘরের মধ্যে ঠাকুর, মা, স্বামীজি আর গহনানন্দজি মহারাজের ছবি বসানো আছে। ওনারা জিজ্ঞাসা করলেন যে এখানে কতজন দীক্ষিত? গ্রামে 22টা ঘর ছিল, ওই 22টা ঘরের সবাই দীক্ষিত, এবং তারা প্রতিদিন সন্ধ্যাবেলা এসে সেখানে বসেন এবং ঠাকুরের নাম করেন, খণ্ডনও করেন, হরিনাম করেন। তো এইভাবে প্রত্যন্ত অঞ্চলে ঠাকুরের নাম বিলি করেছেন, এবং তাতে এইসব মানুষ যেভাবে উদ্বুদ্ধ হয়েছে, তাতে তারা ধর্মান্তরণকেও সে থেকে এদের রক্ষা করা গেছে। যখন তিনি যোগদানে এলেন, যোগদানে আসার পরেও উনি আশেপাশে যে সমস্ত পাড়ার মধ্যে যারা গরিব বাচ্চা আছে তাদেরকে উনি শুরু করলেন যে তাদেরকে আশ্রমে আসার ব্যবস্থা করো। আশ্রমে কয়েকটা বড় খাবার ঘর ছিল, সেই ঘরগুলোতে বললেন যে এটা সব সময় লাগে না, শুধু উৎসবের সময় লাগে, আর অন্য সময় খালি থাকে। তো এই ঘরগুলিতে এই বাচ্চাদের কোচিংয়ের ব্যবস্থা করো। তো আশেপাশে যোগাযোগ করা হলো, অনেক বাচ্চা, তাদের অভিভাবক তারা মঠে পাঠানোর ব্যবস্থা করলেন, বাচ্চাদের অনুমতি দিলেন মঠে আসার। তারা সকালবেলা আসতো আশ্রমেতে, এসে তারা প্রথমেই ঠাকুরের কাছে তারা প্রার্থনা করত, এবং তারপর তারা পড়াশোনা করত। তাদের জন্য যে সমস্ত ভক্তরা ছিলেন তার মধ্যেই অনেকে তাদেরকে পড়াতেন, তাদের মধ্যে অনেকে ভালো ভালো শিক্ষকও ছিলেন, তারা পড়াতেন, এবং তারপর তারা স্কুলে যেত। স্কুল থেকে ফিরে এসে আবার তাদের ভালো করে তাদের টিফিন দেওয়া হতো, সকালেও টিফিন দেওয়া হতো, এবং সন্ধ্যা পর্যন্ত তাদের কোচিং ক্লাস করানো হতো। তো এটা এখনো চলছে। তো গহনানন্দজি মহারাজ এসেই প্রথমে এই কাজটি করলেন। এখন আমরা যখন যাই, এখন তাদের মধ্যে অনেক ছেলে বড় হয়ে খুব ভালো ভালো তারা চাকরি করছে, বা কেউ ব্যবসা করছে, কিন্তু কেউ তাদের মধ্যে প্রত্যেকেই নিজের জীবনে দাঁড়িয়ে গেছে। এটা আমি দেখলাম, মানে দেখে আশ্চর্য হলাম। তো মহারাজের যে দূরদর্শিতা, সেইটাই কথাই আমি বলছি, যে সেই সময় তিনি এলেন, খালি খাবার ঘর সেখানে উৎসবের সময় শুধু ব্যবহার হতো, বাকি সময় ব্যবহার হতো না। ওইটিকে উনি এই যে গরিব বাচ্চাদের তাদের শিক্ষার ব্যবস্থা করে যেটি করলেন, তাতে তাদের জীবনে একটা মস্ত বড় সহায় হলো, এবং তারা প্রত্যেকেই জীবনে প্রতিষ্ঠা লাভ করলো। তো এই হচ্ছে মহারাজের জীবন। এই মহারাজ বলছিলেন যে স্বামীজি যেরকম বলে গেছেন যে চরিত্র নির্মাণ। আজকে ভারতে অর্থনৈতিক অবস্থা অনেক উন্নতি হয়েছে, প্রত্যেকেরই কিছু না কিছু রোজগার বেড়েছে, কিন্তু সব থেকে যেটা অভাব সেটা হচ্ছে চরিত্রের। স্বামীজি সেই জন্য বলেছেন যে মানুষ গড়তে হবে, চরিত্র নির্মাণ করতে হবে। চরিত্র যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না। একটা কথা আছে যে যদি ধন নষ্ট হয়ে যায় তাহলে কিছু ক্ষতি হয়, কিন্তু স্বাস্থ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে তার থেকেও বেশি ক্ষতি। কিন্তু যদি চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে সব থেকে বড় ক্ষতি, তার থেকে বড় ক্ষতি আর কিছু নেই। তো সেই জন্যে মানুষের চরিত্র নির্মাণ এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আর তার সঙ্গে সঙ্গে যেগুলোই অর্থকরী শিক্ষা, সেগুলিও দরকার নিজের জীবনে নিজেকে আত্মনির্ভর হবার জন্যে অর্থনৈতিকভাবে। তো এই আশ্রমে দেখে আনন্দ হলো যে তারা
ধীরে ধীরে কিছু কিছু ব্যবস্থা করছেন। এখানে এটা যেহেতু মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, এখানে অনেক কিছু করা খুব কঠিন, কিন্তু যতটা এখানে করা যায় তত ভালো। যারা এখান থেকে বাইরে যেতে পারছেন না তাদের জন্য এখানে সেই ধরনের শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। তো এই যে সেলাই এবং কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা এখানে প্রভু কৃপানন্দ মহারাজ এবং আশ্রমের পরিচালন সমিতি যে ব্যবস্থা করেছেন এটি সত্যিই প্রশংসার্হ, এবং আশা করি এই সমস্ত কাজের মাধ্যমে এই অঞ্চলে যারা রয়েছেন তারা সত্যি উপকৃত হবেন, বিশেষত যুবক যুবতীরা তারা উপকৃত হবেন, এবং এর মাধ্যমে তাদের আশ্রমের কর্মসূচির সঙ্গে যদি যুক্ত করা যায় তাদের চরিত্র গঠনও হবে। ঠাকুর, মা, স্বামীজির জীবন তাদের সামনে যদি তুলে ধরা যায়, এবং তুলে ধরা হচ্ছে, তারা সকলেই এই শান্তি মন্ত্র পাঠ করলেন, বৈদিক শান্তি মন্ত্র পাঠ করলেন, এবং প্রার্থনা গৃহে তারা বসে প্রার্থনা করছেন। কাজেই এর মাধ্যমে এই যে ভালো দিক, জীবনের ভালো দিক, সেটির প্রতিও দৃষ্টি আকর্ষণ হবে, এবং তার মাধ্যমে তাদের জীবন গড়ে উঠবে, শুদ্ধ জীবন, চারিত্রিক দৃঢ় জীবন, এবং তার সঙ্গে সঙ্গে যা কিছু কার্যকরী শিক্ষা সেগুলো লাভ করে এখানের মানুষ ধন্য হবেন, এটাই আমি আশা করব। তো গহনানন্দজি মহারাজ সেই সময় থেকে এখানে যে এসেছেন তার একটাই উদ্দেশ্য ছিল যে এখানকার মানুষ যেরকম মনে শান্তি লাভ করবে, ভগবানের নামে আনন্দ পাবে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের অর্থনৈতিক দিকেও উন্নতি হবে। তো সেটি যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আশ্রমের মাধ্যমে যতটা করা সম্ভব ততটা নিশ্চয়ই হবে। পরিশুদ্ধানন্দজি মহারাজও পেছনে আছেন, তিনিও এই আশ্রমের উন্নতিতে সহায়তা করছেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রভু কৃপানন্দ মহারাজ আপনাদের সঙ্গে সবসময় রয়েছেন এনাদের মাধ্যমে নিশ্চয়ই। এবং তার সঙ্গে সঙ্গে যারা পরিচালন সমিতিতে রয়েছেন তারাও উৎসাহ নিয়ে লেগে পড়েছেন। কাজেই আমরা আশা করব যে খুব এখানকার মানুষের সেবাতে আপনারা লাগবেন এবং এখানকার একটি উন্নতি হবে। তো এই মোটামুটি এই বলে আমার যে বক্তব্য শেষ করছি। পূজনীয় গহনানন্দজি মহারাজের সম্বন্ধে বড় বড় 2-3টে বই বেরিয়েছে। যারা যারা উৎসাহী আছেন সেই বইগুলো পড়তে পারেন। এক উৎসর্গীকৃত জীবন, তারপর গহন চিন্তন আনন্দ, আরো একটি বই বেরোবে। তো কখনো এই বইগুলি পড়তে পারেন, তাহলে মহারাজের যে জীবন অনুপ্রাণীয়, মানে জীবনটি এমন যে আমাদের সকলকে অনুপ্রাণিত করে। মানে আমরা শুনেছি যে বইতে পাই যে সংঘের প্রতি ভালোবাসা, গরিব মানুষের প্রতি ভালোবাসা, তাদের জন্য কাজ করা, ঠাকুরের সমর্পণ বুদ্ধিতে কাজ করা, এগুলো নিয়মিতভাবে সবসময় স্মরণ মনন করা, এগুলো সব আমরা শাস্ত্রতে এবং অন্যান্য বইতে আমরা পড়েছি। কিন্তু একজন মানুষের জীবনে যখন সেগুলো প্রতিফলিত দেখতে পাই তখন আমাদের মনে হয় যে হ্যাঁ, আমরাও সেটা করতে পারি। তো গহনানন্দজি মহারাজের জীবন এই রকমই ছিল। যখন উনি সেবা প্রতিষ্ঠানে রয়েছেন তখন একদিন একজন এসে বললেন যে মহারাজ, আপনি তো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর
এই কাজে ব্রতী রয়েছেন। আপনি তো কখনো কোথাও যান না, ছুটি নিয়ে কোথাও যান না, একটু ঘুরে আসেন না, তীর্থস্থানে যান না। তো আপনি চলুন না, আমি আপনাকে নিয়ে যাব এই তীর্থস্থানে, আপনি চলুন। বহু বছর ধরে আপনি একভাবে এই সেবা কাজে ব্রতী রয়েছেন। আপনি একটু চলুন, তীর্থস্থানে চলুন, গেলে আপনি আপনার মনটাও ভালো হবে। তো গহনানন্দজি মহারাজ বললেন যে আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে আপনার কিরকম মনে হয়? না, আমার খুবই খারাপ মনে হবে। যে আপনার সেই অসুস্থ মানুষকে ছেড়ে আপনি কি কোথাও যেতে পারবেন? যে না, অসুস্থ মানুষকে ছেড়ে কি করে যাব? তখন গহনানন্দজি বলছেন যে আমার এইখানে কতজন অসুস্থ, সবাই অসুস্থ, কাজেই এদের ছেড়ে আমি কি করে যাব? তো তার কাছে এই সেবাটাই ছিল পূজা, এবং সেবার মাধ্যমে তিনি পূজা করেছেন। তো এই যে জীবনের কিভাবে একটা জীবনকে এই সেবা কাজে লাগানো যায়, এবং শুধু সেবা নয়, সেটা পূজা জ্ঞানে সেবা, কিভাবে জীবনটিকে লাগানো যায়, এই অনুপ্রেরণাময় যে ঘটনাগুলো তার জীবনের, এগুলি সকলকে অনুপ্রাণিত করবে। এখানে একসঙ্গে সব ঘটনা বলা সম্ভব নয়, সময়ও নেই। কাজেই কখনো সুবিধা হলে বা একটা বই এখানে কিনে আনলেন, সেখানে পালা করে করে সকলে পড়লেন। তো যারা গহনানন্দজি মহারাজের দীক্ষিত আছেন বিশেষ করে, তারা সেগুলো জানলে তাদের মনে অনুপ্রেরণা জাগবে। তো আজকে আপনাদের যে আপনারা এত দূর দূর থেকে এত কষ্ট করে এসছেন, আমরা খুবই অভিভূত এর জন্যে, এবং আমরা আশা করব যে আশ্রমের আরো উন্নতি হবে, আমাদেরও বারবার এখানে আসার সৌভাগ্য হবে। আমরা যখনই আপনারা আমাদের ডাকবেন আমরা নিশ্চয়ই আসব, এবং আপনাদের সঙ্গে দেখা হবে, তাতে আমরা আনন্দই পাব। আজকে সমস্ত সকলকে ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেব সকলে আপনাদের কৃপা করুন, আপনাদের জীবনে সুখ শান্তি আসুক, এটাই আমাদের প্রার্থনা, আমাদের এটাই আমরা চাই। নমস্কার। পূজনীয় মহারাজজির কথা শুনতে শুনতে আমরা যেন ভাবের জগতে চলে গেছি। আর মহারাজজির বলার ধরনটাও যেন মানে গহনানন্দজি মহারাজের মতোই বলে আমার কিছুটা মনেই হচ্ছে। থেমে থেমে যেমন উনি সুন্দর করে বলছেন। মহারাজজিকে আন্তরিক প্রণাম জানাই। আর উনি বারবার যেন আমাদের এই আশ্রমে যেন আমরা আশীর্বাদ যেন করেন, আমরা ওনাকে আনতে পারি আমাদের মধ্যে। এরপর রণজিৎ সর্দার আমাদের আশ্রমের সেক্রেটারি, উনি ধন্যবাদ জ্ঞাপন করবেন আপনাদের। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। মঞ্চ উপবিষ্ট সকলে দয়া করে 2 মিনিট বসবেন। আপনারা যত ব্যস্ত তার থেকে মহারাজ আরো ব্যস্ত। আমাদের একটা অন্যায় আবদার স্বীকার করে আছেন। এই বিকেলের মধ্যে মহারাজ দ্বয়কে বেলুড় মঠে রিপোর্টিং করার কথা। আমাদের এই অন্যায় আবদারকেও তিনি সহ্য করে এসেছেন। তার থেকে আপনারা কেউ ব্যস্ত নন আশা করি। করজোড়ে বলছি আপনারা নিজের জায়গায় বসবেন। যেখানে যাওয়ার টোটো, নৌকা আমরা ব্যবস্থা করব, না পারি রাত্রিবাস মঠের ব্যবস্থা করব। দয়া করে একটু বসবেন। সবার জন্য একটু জলযোগের ব্যবস্থা থাকবে। এ দিন রহে না রহে, থাকবে কিনা জানি না। আমি বলেছি একটা ঐতিহাসিক ক্ষণ, সেটির সাক্ষী থাকুন, একটু ধৈর্য ধরুন। এরপরে যারা প্রণাম করতে চেয়েছিলেন বলেছিলেন প্রণামের ব্যবস্থা হবে। যারা প্রণাম করবেন না
খুব ভালো, ওখানে টিফিনের ব্যবস্থা থাকবে, ততক্ষণ পর্যন্ত দয়া করে একটু বসুন। মঞ্চভূমিষ্ঠ মহারাজ ত্রয়ীকে আমার প্রণাম, আভূমি সাষ্টাঙ্গ প্রণাম জানাই পূজনীয় মহারাজ ত্রয়ীকে। আমি প্রথা অনুযায়ী এখন ধন্যবাদ জ্ঞাপন, বেশি সময় নয়, সন্ধ্যা আরতির সময় হয়েছে। মহারাজজি দ্বয়কে আমি ধন্যবাদ জানিয়ে, ধন্যবাদ না, কৃতজ্ঞতা স্বীকার করি। যেভাবে মহারাজজির সঙ্গে যোগাযোগ হয়েছে, মহারাজজি সময় দিয়েছেন, তার অত্যন্ত দামি সময়ের মধ্যে আমাদেরকে একটু দিয়েছেন, সেজন্য আমরা আশ্রমের পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই মহারাজজি পরিশুদ্ধানন্দজিকে। তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর অনুষ্ঠানটি সফল হতে চলেছে। মহারাজের আশীর্বাদের হাত আমাদের মধ্যে সবসময় আছেন এবং শ্রীমৎ স্বামী আত্মনিষ্ঠানন্দজি মহারাজ তার বক্তব্যের মধ্যেই বলেছেন যে তিনি চাইলে, আমরা চাইলে তিনি আবার আসবেন। সেই জন্য আরেকবার কৃতজ্ঞতা স্বীকার করেন মহারাজজি, কৃতজ্ঞতা স্বীকার করে ভূমিদাত্রী, যার দান করা জমির ওপরে আমরা দাঁড়িয়ে আছি, আশ্রম গড়ে উঠেছিল শ্রীমতী রাধারানী রায়। সেই সঙ্গে পরে আর যে চারজন দাতা আমাদের পাশে জমি দান করেছেন, স্বর্গীয় মন্মথনাথ মণ্ডল মহাশয়, রাধাপদ মণ্ডল, শ্যামাপদ মণ্ডল এবং অমল কৃষ্ণ মণ্ডল মহাশয়ের পরিবার এবং তাদেরকে, আশ্রমের জন্মলগ্নে যারা ছিলেন, সেই প্রতিষ্ঠা লগ্নের ব্যক্তিবর্গকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আশ্রমের মাতৃ শাখা, সারদা শাখার যে সমস্ত ভলেন্টিয়ার্স মায়েরা আছেন সকলকেই। প্রতি শনিবার যারা আসেন পাঠচক্রে অংশগ্রহণ করেন তাদেরকেও ধন্যবাদ জানাই। প্রতি রবিবার যারা স্টাডি সার্কেলে আসে, যার ফলশ্রুতি হিসাবে আমরা যে ছবিটা দিতে পেরেছি মহারাজজির হাতে, তাদের সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের আশ্রমের ছাত্র নিবাসের কচি কচি ছাত্রদের, যারা সুশৃঙ্খলভাবে খুব সুন্দর বাচন ভঙ্গিতে বৈদিক মন্ত্র উচ্চারণ করে দিয়েছে অনুষ্ঠানের শুরুতেই, অনুষ্ঠানের মাধুর্যকে অন্যরকমভাবে দাঁড় করিয়েছে সেই ছোট ছোট ভাইদের। ধন্যবাদ জানাই আপামর ভক্তমণ্ডলীকে, সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার সাহায্য করেছেন। ধন্যবাদ জানাই যারা ভলেন্টিয়ার আছে, অক্লান্ত পরিশ্রম করছে, রান্নাঘর থেকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে সকলকেই। সর্বোপরি ধন্যবাদ জানাই স্বামী পরিশুদ্ধানন্দজি মহারাজ আশ্রম সভাপতি। এই বলে আমি সকলকে ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলে যেন সুস্থ থাকেন, সকলের শরীর যেন ভালো থাকে, সকলে যেন ঈশ্বর পথে আরো এগিয়ে যান, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। একটা সূচনা যে আগামী 4 নভেম্বর স্বামী বিজ্ঞানানন্দের মাঝে শুভ জন্মদিন। ওই দিন আমাদের আশ্রমে নবনির্মিত 2টি বিল্ডিং, একটা হচ্ছে হোস্টেল, একটা প্রাইমারি স্কুল, তো শুভ উদ্বোধন হবে। বেলুমাঠ থেকে আমাদের শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, জেনারেল সেক্রেটারি মহারাজ, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, উনি আসবেন, উনি শুভ উদ্বোধন করবেন। আপনাদেরও সকলকে অনুরোধ করব, যারা যদি আপনারা ওখানে থাকেন তাহলে আপনাদেরও একটা আনন্দ হবে, খুব ভালো একটা উপলব্ধি হবে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। টাকি রামকৃষ্ণ মিশন 2টো বিল্ডিং উদ্বোধন হবে 4 নভেম্বর বিকাল 4:30টার সময়। আপনি সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। আপনারা খুব ধীরভাবে সামনে থেকে যারা আছেন, যারা প্রণাম করতে ইচ্ছা করেছিলেন তাদের অনুরোধ লাইন করে আসবেন, 2 জন মহারাজকে প্রণাম। মায়েরা আছে একটু দ্রুততার সাথে, মায়েরা একটু দ্রুততার সাথে একটুখানি হাত চালান। পূজনীয় মহারাজ তাড়া করছি, আর মহারাজজি আমাদের নদী পার হয়ে সেই বেলুড় হাওড়া, একটু দ্রুততার সাথে।
ঠিক আছে মহারাজ মহারাজ পরে ফোন করব ঠিক আছে